কারণ এই সরকারের কোনো কথার আমি ঠিক পাচ্ছি না। কোন সময় কোথাও তারা কথাতে স্টিক করে না। দেখা যাচ্ছে তারা এক ধরনের কথা বলে, আবার ওই যে কিছু সরকারের বাইরে, আমি বাইরে বলে ওরাই আসল সরকার। আমাদের দেশে একটা কথা আছে, সূর্যের চেয়ে বালুর তাপ বেশি, বাঁশের চেয়ে কঞ্চি দর। সরকারের চেয়ে এখন দেখা যাচ্ছে ওই যে বাচ্চা পোলাপান গুলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করে, বা অন্য কি একটা পার্টি করছে, কি নাগরিক কমিটি নাকি সেই পার্টি করছে, তারা যা বলে পরের দিন তাই বাস্তবায়িত হয়। কাজে আমি এখন পর্যন্ত এই সরকারের যে কে সিদ্ধান্তের মালিক বা কারা সিদ্ধান্তের মালিক এখন পর্যন্ত আমি বুঝতে পারি না। কারণ ইউনূস সাহেবকে আমি বৈরামকা হিসাবে ধরে নিচ্ছি। আমি 3 দিন বলছি, আজকেও বললাম, ইউনূস সাহেব হইলেন এই সরকারের বৈরামকা। উনি সম্রাট আকবর কাকে বানাবেন এটা আমরা দেখার জন্য অপেক্ষা করছি। প্রথম মনে করতাম সম্রাট আকবর বুঝি একজন তার মন্ত্রিসভা বা তার, এখন দেখতেছি না, তার আবার একজন কর্মচারীও সম্রাট আকবর হওয়ার চেষ্টায় আছে। তো এই অবস্থায় দ্বারা এই সরকার ইলেকশন তাকে দিতেই হবে। একটা দেশে একটা অনির্বাচিত সরকার দীর্ঘদিন থাকলে সেই দেশের সর্বনাশ হওয়া অবশ্যম্ভাবী। ইলেকশন না দিয়ে পারবে না, কারণ এই জাতি খুব ইলেকশন প্রিয় জাতি। জোর করতে পারে, কূটকৌশল করতে পারে, কিন্তু ইলেকশন তাদেরকে দিতে হবে সঠিক সময়ে। তারা কিন্তু নির্বাচিত সরকার না, তারা অনির্বাচিত সরকার। সেই অনির্বাচিত সরকার কোন সময় নির্বাচিত সরকারের চেয়ে বেশি দিন ক্ষমতা পাওয়া উচিত নয়। আর ইলেকশন করতে হলে তত্ত্বাবধায়ক সরকার নেয় 3 মাস। 3 মাসে সুষ্ঠু ইলেকশন করে, 4টা ইলেকশন করতে তত্ত্বাবধায়ক সরকার। শাহাবুদ্দিন সাহেব সরকার না, আমি যে বলছি বাঁশের চেয়ে কঞ্চিত, সূর্যের চেয়ে বালুর তাপ বেশি। ইউনূস সাহেবের কথার তো 2 পয়সা মূল্য আছে বলে মানুষ মনে করে না। মনে করে ওনার পরে ওনার যে অ্যাসিস্ট্যান্ট যারা আছে এরা যে কথা বলে দিবে, বা ওনার সহকর্মী যারা আছে, বা উনি তো বলছে ছাত্ররা আমাকে ক্ষমতায় বসাইছে। ওই যে ছাত্ররা, আমি যাদেরকে পোলাপান বলি, দেখলাম বলছে উপদেষ্টারা পোলাপান নয়, মাননীয় উপদেষ্টা। আমি তাদেরকে বলি না, আমি বলি ওই যে ছাত্ররা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এরাই কিন্তু উপদেষ্টাদের চেয়েও পাওয়ারফুল। কালকে এক ছেলে দেখলাম বলে ফেললো, কি বললো, যে 1971 সনে যারা পাকিস্তান আর্মিকে সহায়তা করছে যে রাজনৈতিক দলগুলো, তারা ভুল করছে বলে তার কাছে মনে হয় না, তারাই সঠিক করছে। এটা হলো একদিক, চেতনার দিক। আর বাস্তবতার দিকে আসেন, কালকে একটা ছেলে দেখলাম তার গ্রামের বাড়িতে গেল নদী পার হইয়া একটা বিচ্ছিন্ন দ্বীপে গেল। সেই দ্বীপে দেখা গেল ওর জন্য 82টা, এটাকে কি বলে, 82টা গেট অপেক্ষা করছে তার জন্য, বিশাল বিশাল গেট, তোরণ অপেক্ষা করছে। এই যে 82টা গেট, একজন ছাত্র, কি বলবো, এগুলো বলার মতো কিছু নাই। বললেও লজ্জা লাগে যে আমাদের দেশের ছেলেরা এরকম হয়ে যাচ্ছে। এই যে সমন্বয়কের নামে যা হচ্ছে দেশে, আমি বললাম প্রত্যেক গ্রামে গ্রামে এখন সমন্বয়ক চলে গেছে। থানা লেভেল তো অবশ্যই, আমি চ্যালেঞ্জ করলাম প্রত্যেক থানা লেভেলে ইউএন অফিসে একজন করে সমন্বয়ক বা 2 জন করে সমন্বয়ক আছে। এদের বাপের নাম কি, এরা কি পলিটিক্স করে, কোনোদিন করতো কিনা কেউ জানে না। কিন্তু সমন্বয়ক হয়ে যখন ইউনূস সাহেবের সামনে বা ওসি সাহেবের সামনে গিয়া বসে, তাদের কলজা কিন্তু কাঁপতে থাকে। কারণ সিভিল প্রশাসন এবং পুলিশ প্রশাসনের কলজা কিন্তু এখনো ফেরত আসে নাই। আমি আপনাকে খুব কঠিন ভাবে তো, এরা কি করে আপনি জানেন না। এলাকায় গিয়া দেখেন এরা কি করে। আমি কিছুদিন আগে এলাকায় গেছিলাম, দেখলাম একটা 4-5টা ছেলে হাঁটতেছে, আমার সামনে এসে দাঁড়ায়, আমার সালাম দিয়ে বললো, স্যার আপনার বক্তব্য খুব শুনি। আমি বললাম আমার বক্তব্য শুনো, বাবারা তোমরা কারা? কারণ এদেরকে দেখলে মনে হয় ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুরই অন্তরে। আমার ওই দিনটার মধ্যে আমি চলে যাই। আমি বললাম বাবা তুমি কোন ক্লাসে, তুমি কি? বলো আমি সমরনায়ক। আমি বললাম সমরনায়ক মানে? তখন একটু মুস্কি হাসি দিয়ে বললো না আমি সমন্বয়ক। কি করতে আসছিলাম বাবা এখানে? বলো ডিসি সাহেবের সঙ্গে মিটিং করতে আসছিলাম। কলেজে যে ছেলেটা ফার্স্ট ইয়ারে পরে সমন্বয়ক হয় এবং তার কাজ হলো প্রত্যেকদিন দেশ চালানোর জন্য ডিসি সাহেবের সাথে মিটিং করা, সে তো আয় পাশের বেশি করতে পারবে না বা করবেও না, করার দরকারও নাই। আমরা ক্লাস 10-9 আগে আমরা লিখতাম এইম ইন লাইফ,
লেখো, তোমার জীবনের উদ্দেশ্য লিখতাম আমি ডাক্তার হব, দেশের সেবা করব, আমি সমাজকর্মী হব, দেশের সেবা করব, আমি অমুক হব, দেশে করব। এখন হয়তো বা খাতায় লিখতে হবে আমি সমন্বয়ক হব। এবং 2টা জেনারেশন আমি বলে দিলাম আমাদের সন্তানরা ধ্বংস হয়ে যাবে সমন্বয়ক হওয়ার আশায়। এই যে চলছে এই দেশটাতে, না আমার কথাটা শোনেন, এই যে তারা আবার ভুল বুঝবে, এই যে আমাদের সন্তান, এটা কি তাদের দোষ? না, এই দোষটা হলো যারা আমরা রাষ্ট্র চালাইতেছেন যারা, তারা কেন বলে না যে তোমরা স্কুলে যাও, কলেজে যাও, বিশ্ববিদ্যালয়ে যাও? তারা কেন আঙ্গুল তুলিয়া বলে আরে শেখ মুজিবুর রহমান কে ছিল, আরে অমুক কে ছিল, তমুক কে ছিল? তারা যদি এই কথাটা যদি তারা আঙ্গুল তুলিয়া বলতে সাহস পায়, প্রত্যেকটা দেখি তারা বলে আরে 72 সংবিধান কি লেখাপড়া করে হয়েছে নাকি? এটার জন্য কি পার্লামেন্ট বসছিল? এটা তো আওয়ামী লীগের ম্যানিফেস্টো। আরে আমরা তো আরেকটা মুক্তিযুদ্ধ, ওই মুক্তিযুদ্ধের চেয়ে আমাদের মুক্তিযুদ্ধ অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা 47-এ মুক্তিযুদ্ধ করছিলাম আর 24-এ মুক্তিযুদ্ধ করছিলাম 71 বাদ। যারা 71-কে বাদ দিয়া মুক্তিযুদ্ধের কথা বলে, দেশের মুক্তিযুদ্ধ 47 আর 24 বলে, তাদের পূর্বপুরুষের রক্তের মধ্যে কালো দাগ আছে, এটা মানুষ মনে করে। আমি 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 খুব ক্লিয়ারলি কথাটা বলবো। 21শে নভেম্বর সেনাবাহিনীর এখানে গিয়ে মিটিং এ 71 বড় কথা কইছে যে মুক্তিযুদ্ধ আমাদের 1000 বছরের শ্রেষ্ঠ অর্জন। কিন্তু এছাড়া কোনো এই যে ইয়াং ছেলেগুলো যারা মন্ত্রিসভায় গেছে বা উপদেষ্টা হয়েছে, মুক্তিযুদ্ধ নামটা আজ পর্যন্ত গত 4.5 মাসে নেয় নেয়। আমার কান কিন্তু বড় সুস্পষ্ট কান। মুক্তিযুদ্ধকে কথা বলে না, তারা মাকে অস্বীকার করে, কারণ মুক্তিযুদ্ধের পেট থেকেই বাংলাদেশ দাঁড়িয়েছে। আপনি আগামী 6 মাস 1 বছরের মধ্যে একটা ইলেকশন করেন, এবং ইলেকশন করলে পরে আপনার এখন যে অবস্থা, সেই অবস্থাতে আমার ধারণা, আল্লাহ উপরে, আল্লাহ জানে, ইলেকশন করলে পরে, ফেয়ার ইলেকশন হলে পরে বিএনপি মেজরিটি সিট পেয়ে রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব নিবে। বিএনপি যদি সেখানে ফেল করে, শেখ হাসিনার কাছাকাছি আচরণ যদি করে, অথবা বিভিন্ন ব্যাপারে যদি বিএনপি ফেল করে, দেন জনগণ আরেকটা শক্তিকে বাইঠা নিব। যদি তত্ত্বাবধায়ক সরকার থাকে, তখন আরেকটা ইলেকশন হবে ফেয়ার। 3টা ইলেকশন হওয়ার পরে কিন্তু আস্তে আস্তে জিনিসটা ফ্রেশ হয়ে যাবে, এবং আমাদের বাঙালি জাতিসত্তার যে কারণে উন্মেষ হয়েছিল, সেই পথে, সেই ট্রেন লাইনে ট্রেনটা উঠবে। গণতন্ত্রকে সুযোগ দিতে হবে। ইউনূস সাহেবের মতো লোক যেখানে গণতন্ত্রকে ওইভাবে সুযোগ দিতে চায় না, ক্ষমতাকে আঁকড়ে থাকতে চায় বলে মানুষ মনে করে, আমরা যাব আর কোথায়? যাওয়ার তোর আমাদের জায়গা নাই। কূটকৌশল করে যদি এই সরকার অন্তর্বর্তী ক্ষমতায় থাকতে চায়, তাই এই দেশের কপালে দুঃখ আছে। আমি চাই না ইউনূস সরকার ফেল করুক। আমি চাই ইউনূস সাহেবের সরকার পাস করুক, এবং তাদের পাস করার একমাত্র পরীক্ষা হলো, এটাকে বলে সবচেয়ে বড় পরীক্ষা, পৃথিবীতে যত পরীক্ষা আছে আমাদের বাঙালিদের জন্য মেট্রিক পরীক্ষা। আগের দিনের কথাটা আমি বললাম, এই মেট্রিক পরীক্ষাটা হলো ইলেকশন পরীক্ষা। ইউনূস সাহেবের কাছে মেট্রিক পরীক্ষা হলো ইলেকশন। উনি দ্রুত একটা ইলেকশন দিয়া, উনি যে মাপের মানুষ, সেই মাপ বজায় রাখা আরো উপরে উঠে মানুষের সালাম নেয়া, জনগণের প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করে ওনার চলে যাওয়া উচিত। মানুষ যদি পরে পায়ে ধরে থাকে যে আপনি এমন ভালো মানুষ, আমাদেরকে ছাইড়া যায়েন না, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতাকে আপনি অ্যাডজাস্ট কম্প্রোমাইজ করে ওনাকে আমাদের মাথার উপরে বসাইলে মানুষ আপত্তি করবে না, যদি ওরা একটা ইলেকশন দেয়। আর রাষ্ট্র নিয়ে কোনো ধরনের পাগলামি করার কোনো সুযোগ নাই। আমি অনেককে চিনতাম, এখন অনেককে চিনি না। আসিফ নজরুল সাহেব সম্পর্কে আমার যে ধারণা ছিল, এখন আমার ধারণা সেই রকম নাই। উনি কথা যখন বলে তখন উল্টা কথা বলে, আর নাহলে চুপ করে থাকে। কেন বলে এই ধরনের কথা আমি বুঝি না। আমার কথা হলে অনেকে মনে করে আসিফ নজরুল সাহেব এই সরকারের 2 নম্বর লোক কাজী, এবং উনার মধ্যে সার্বজনীন ভাবে একটা রাজনৈতিক যোগ্যতা আছে বলে মানুষ মনে করে। কিন্তু তার আচার আচরণ, এবং তিনি যাদের স্যার হিসাবে পরিচিত, সেই সব ছাত্ররা যারা মন্ত্রিসভায় আছে এবং বাহিরে আছে, তাদের আচার আচরণ মিলে আমার মনে হইতেছে যে এই দেশের কপালে দুঃখ আছে কিনা। আবার কি মানুষ কি আবার রাজপথে নামে বলবে কিনা, এই এরশাদ তুই গদি, স্যার গদি নয় তোর বাপ দাদা,
অথবা হাসিনার বিরুদ্ধে যে কুৎসিত স্লোগান গুলা দেওয়া হয়েছে, এই ধরনের স্লোগান আবার কারো বিরুদ্ধে দিবে কিনা আমি তো বুঝতে পারতাছি না। আমরা কি সারা জীবন তা করবো? সেই যুদ্ধে আমি থাকতেই পারবো কিনা, কারণ আমার বয়স তো ৭৭ বছর। সেই যুদ্ধে আমি তো ওই যুদ্ধ করতে চাই না। আমি চাই জনগণকে সিদ্ধান্ত নিতে দেন, বাড়ির মালিককে সিদ্ধান্ত নিতে দেন তার গেটের পাহারাদার কে থাকবে। এই মালিক CSROR এর মালিক হলো বাংলাদেশের জনগণ। তাদেরকে সিদ্ধান্ত নেওয়ার খুব দ্রুত সুযোগ দেন, তারা কাকে এই দেশের পাহারাদার রাখতে চায়, আমি এটা মনে করি। আর তা না হলে সুবিধাজনক কথা বইলা এই ধরনের, আমি কি বলবো, অন্য কথা নাই বা বললাম। আমি তো দেখতেছি আবার যদি আমরা হাসিনা সরকারের মতোই করি, যাকে আমরা ফেসিস্ট বলি, মানুষ কিন্তু বুঝে। কারণ আমি সবসময় একটা কথা বলি, কিন্তু আজ থেকে ২৫০০ বছর আগে আলেকজান্ডার এসেছিল এই বাংলার পশ্চিম পার, গঙ্গা নদীর ওই পারে দাঁড়িয়ে বলেছিল ওখানে যাব না সেলুকাস। বলে কেন যাবেন না স্যার? বললো বড় বিচিত্র দেশ সেলুকাস, তার চেয়ে বিচিত্র দেশের মানুষ। কাজে ইউনূস সাহেব এটা বুঝবেন না, এটা আমি মনে করি না। কিন্তু আজ থেকে ৭০০ বছর আগে আইছিল কে জানেন? ১৬১২ খ্রিস্টাব্দে। ৮০০ বছর আগে আসছিল, ১৬১২ খ্রিস্টাব্দে দেশে আসছিল সম্রাট জাহাঙ্গীর ঢাকায়। তার নামে জাহাঙ্গীরনগর হয়েছিল। সকালবেলা নদীর পারে বুড়িগঙ্গার পারে বসলেন, দেখলেন নদীর পানি উত্তর দিকে যাচ্ছে। বিকালবেলা আবার গিয়ে বুড়িগঙ্গার পারে বসলেন, পোস্তা যে জায়গাটা সেইখানে ছিল তখন রাজধানীর হেডকোয়ার্টার, দেখলেন নদীর পানি দক্ষিণ দিকে যাচ্ছে। উনি উনার সেনাপতি ইসলাম কাকে জিজ্ঞাসা করলেন, ইয়া কেয়া হে? সকালে দেখলাম নদীর পানি উত্তর দিকে গেল, এখন দেখি দক্ষিণ দিকে যায়। তখন ইসলাম কা বলেছিলেন, হুজুর ইসিকা নাম বঙ্গাল মূল্য, এর নাম বঙ্গাল মূল্য। আমি আপনাকে এই কথাটা বলি, বাংলায় শুধু বেলি চামিলি আর জুই ফুল ফুটে না, দেশে রক্ত গোলাপ রক্ত জবা ফুটে। এদেশের জঙ্গলে শুধু কোকিল ডাকে না, এদেশের জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগারও ডাকে। কাজে আমি সবাইকে হুঁশিয়ার হওয়ার কথা বলবো, ছাত্ররা আমার সন্তানের সমান। কারণ কোন ছাত্রের বয়স ৩০ বছরের বেশি না, আমার বড় সন্তানের বেশি ৪৪ বছর বয়স আমার সন্তানের। কাজে তাদেরকে সন্তান হিসেবে তারা যদি ভালো করতে পারে, আসুক না, জনগণের ম্যান্ডেট নেক তারা, এবং ফেয়ার ম্যান্ডেট নিতে হবে। নিশিরাইতে ভোট না, নিশিতে যাই ওই ইলেকশনের বন্ধুরা, নিশিতে যাই ওই ইলেকশনে, এই ভোট না। জ্বালাইয়া ইলেকট্রিক বাতি নৌকায় সিল মারিব সারা রাত্রি, ওই ভোট না। ফেয়ার ভোট করে যদি আমার সন্তানেরা একটা পার্টি করে আসতে পারে, আমি তাদেরকে মাথায় তুলে রাখবো, তাদেরকে অভিনন্দন জানাবো। নিশ্চয়ই আসুক না, একটা সুন্দর দল তো হওয়া দরকার দেশে, তারা দেখা একটা সুন্দর দল করে, আমি তাদেরকে এই ব্যাপারে তাদেরকে অভিনন্দন জানাবো। কিন্তু ইলেকশনটা দ্রুত দিতে হবে এবং ফেয়ার ইলেকশন করতে হবে, তখন বোঝা যাবে জনগণ যাকে চায় সে ক্ষমতায়। যদি তাদেরকে চায়, তারা আসবে জনগণের প্রতিনিধি হয়ে, আমরা তাদেরকে স্যালিউট করব, তারা রাষ্ট্র চালাবে। আমি তাদেরকে অগ্রিম অভিনন্দন জানায় রাখলাম। কিন্তু দলের নামে যদি কিংস পার্টি করা হয়, তাহলে মানুষ ভিন্ন কিছু ভাবতে পারে।